হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকের ভিডিওটা একদমই মুভি নিয়ে নয়। আজকের ভিডিওটা একটা কি বলবো, একটা সোশিও পলিটিক্যাল ভিডিও। তো আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশে বিগত কয়দিন ধরে কি চলছে আমরা প্রত্যেকেই জানি। বাংলাদেশে যে কোটা সিস্টেম আছে চাকরির, তার এগেনস্টে বাংলাদেশের যারা ছাত্রছাত্রী, মূলত ইউনিভার্সিটি এবং কলেজের ছাত্রছাত্রী, তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করে এবং সেই আন্দোলনের উপরে একটা খুব ভায়োলেন্ট ক্র্যাকডাউন নেমে আসে এবং অনেক মানুষ ইনজিওর হয়েছেন, ছাত্রছাত্রীরা কিছু মানুষ মারাও গেছেন এবং বাংলাদেশের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। তো এটা নিয়ে আমি বাংলা ইউটিউব কমিউনিটিতে কিছু কিছু ভিডিও দেখলাম। এবার সমস্যাটা হয়ে যাচ্ছে, যেটা আমি মুভি রিভিউর ক্ষেত্রেও বলি, যে এখানে না ন্যারেটিভ তৈরি করাটা অ্যাকচুয়াল ফ্যাক্ট বেসড ইনফরমেশন দেওয়ার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কি ন্যারেটিভ বানাতে পারছেন? হ্যাঁ, আপনি হয় রাজাকারের সাপোর্টার, না হলে অন্য ন্যারেটিভ বানালে আপনি যারা মুক্তিযোদ্ধা তাদের সাপোর্টার। তো এখানে আমি সেগুলো কিচ্ছু করব না। আমি আপনাদেরকে এক্স্যাক্ট যে ইনফরমেশন, কেন কৃবৃত্তান্ত এবং এটার এই যে পরিস্থিতিতে এসে দাঁড়ালো সেটা কেন দাঁড়ালো সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করছি। প্রথমেই যে জিনিসটা সব থেকে বড় ভুল সবাই করছে এবং যেটা আনফর্চুনেটলি সব থেকে বড় ন্যারেটিভ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে রাজাকার ভার্সেস মুক্তিযোদ্ধা। এই আন্দোলনের সাথে রাজাকার বা মুক্তিযোদ্ধা কোনোটারই দূর দূরান্তেও কোনো সম্পর্ক নেই। ইটস আ কোটা রিফর্ম মুভমেন্ট। বাংলাদেশে সিভিল সার্ভিসে 56% কোটা আছে, 56%। তার মধ্যে 30% হচ্ছে মুক্তিযোদ্ধাদের কোটা, যেটা আমি ডিটেলসে আসছি। 10% হচ্ছে জেলা ভিত্তিক কোটা, 10% হচ্ছে মহিলা সংরক্ষণ কোটা, 5% হচ্ছে মাইনরিটি, যারা এথনিক মাইনরিটি তাদের জন্য কোটা, এবং 1% হচ্ছে ডিসেবিলিটি কোটা। তো এই 30% মুক্তিযোদ্ধাদের, 10% মহিলাদের 40, 10% জেলাভিত্তিক 50, 5% এথনিক মাইনরিটির 55, এবং ডিসেবল বা যারা হ্যান্ডিক্যাপ বা যারা কি বলবো যারা প্রতিবন্ধী তাদের জন্য 1%। তো 56% কিন্তু কোটা সিস্টেম বাংলাদেশে চলছে এবং এটার এগেনস্টেই কিন্তু রিফর্মটা হচ্ছে। তো এটার সাথে এই রাজাকার বনাম মুক্তিযোদ্ধা যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা কমপ্লিটলি ফ্যাব্রিকেটেড। এবার এই মুক্তিযোদ্ধার অ্যাঙ্গেলটা এতবার করে উঠে আসছে কেন? কারণ 56%-এর মধ্যে যে 56% কোটা আছে, তার মধ্যে 30% সব থেকে বড় কম্পোনেন্টটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কোটা। এবার মুক্তিযোদ্ধাদের কোটা কোত্থেকে এলো বা এটার পেছনে রিজনিংটা কি? দেখুন, 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছে, আমরা বলি না যে ফ্রিডম ইজ বট থ্রু ব্লাড। বাংলাদেশের ক্ষেত্রে এটা সব থেকে বেশি প্রযোজ্য। বাংলাদেশ জেনোসাইড আপনারা গুগল করে দেখবেন, 30 লক্ষ মানুষ মারা গেছিল। 30 লক্ষ 1973 সালের মার্চ থেকে 1971 সালের মার্চ থেকে যখন অপারেশন সার্চলাইট শুরু হচ্ছে, 1971-এর ডিসেম্বর অবধি এই 9 মাসে 30 লক্ষ বাঙালিকে হত্যা করা হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ ধর্ষিত হয়েছিলেন, লক্ষ লক্ষ মহিলা, তাদের উপরে আক্রমণ করা হয়, তাদেরকে ধর্ষণ করা হয়, এবং 30 লক্ষ বাংলাদেশি মানুষ, তখন ইস্ট পাকিস্তান ছিল, তাদেরকে হত্যা করা হয়। আমি সব কি কি ঘটেছিল আমি ডিটেলসে যেতে পারবো না ইউটিউবে, আপনারা অপারেশন সার্চলাইট বা বাংলাদেশ জেনোসাইড গুগল করে দেবেন। তো এটা, এই যে স্বাধীনতাটা ছিল, এটা রক্তের মূল্যে এসেছিল, ইন দ্য মোস্ট লিটারাল সেন্স। তো যারা তখন স্বাধীনতা, যারা এই মুক্তিযোদ্ধা যারা ছিলেন, মুক্তি বাহিনীর যারা, তারা তো সর্বস্ব হারিয়েছিলেন। লক্ষ লক্ষ মুক্তি বাহিনীর মানুষ, তাদেরকে পাকিস্তান আর্মি মেরে দিয়েছিল। রাজাকার যারা ছিল, যে যারা বাংলাদেশি থেকে পাকিস্তানদের সাপোর্টার করছিল, তারা মেরে দিয়েছিল। এবার দেখুন, এবং যেটা তো বললামই যে প্রচণ্ড পরিমাণে মহিলাদের উপরে একটা ভয়াবহ রকমের টার্গেট করা হয়েছিল। তো এটা থেকে কি হচ্ছে, এটা থেকে সমাজ কি হচ্ছে, সমাজে একটা ভয়াবহ রকমের সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এবার এখান থেকে আমি আসবো রিজার্ভেশন মানুষ কেন করে। রিজার্ভেশন, এটা নিয়ে প্রচুর লোকের প্রচুর কন্ট্রোভার্সি ইন্ডিয়াতেও আছে যে কেন রিজার্ভেশন দেওয়া হবে, কি বৃত্তান্ত। দেখুন, রিজার্ভেশনটা একটা সোশ্যাল জাস্টিস আপনি বলতে পারেন। সমাজে যে মানুষগুলোকে পিছিয়ে মানুষ রয়েছে, সমাজের পিছিয়ে থাকা মানুষদের, তাদেরকে আমরা যদি তুলে আনতে পারি, যাদের এগেনস্টে ডিসক্রিমিনেট করা হয়েছে, যারা হিস্টোরিক্যালি যাদেরকে পিছনে থাকা হয়েছে বা সোশ্যাল কারণে পিছিয়ে পড়েছে, তাদেরকে আমরা তুলে আনলাম, তাদেরকে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড দিলাম,
সেটা হচ্ছে রিজার্ভেশন, যেটা আমরা ইন্ডিয়াতেও দেখতে পাই। এটার অনেক কন্ট্রোভার্সি আছে, এটার স্বাধীনতার এত বছর পরেও রিজার্ভেশনের দরকার আছে বা নেই, সেসব অনেক কথা হতে পারে। ব্যাপারটা হচ্ছে রিজার্ভেশনের কারণ এটাই, রিজার্ভেশন ইজ আ ফর্ম অফ সোশ্যাল জাস্টিস। তো সেখান থেকেই কিন্তু এই মুক্তিযোদ্ধার কোটাটা আনা হচ্ছে, কারণ মুক্তিযুদ্ধে যেসব মানুষ তাদের সর্বস্ব হারিয়েছিলেন, তাদের পরিবার, লক্ষ লক্ষ মানুষ মারা গেছিলেন, তারা তাদের দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন। তো সেই মানুষদেরকে তারা যখন সামাজিকভাবে ভয়াবহভাবে আক্রান্ত হয়েছিলেন, আবারও 30 লক্ষ, এই নাম্বারটা মনে রাখবেন, তখন কিন্তু তাদেরকে এই কোটাটা আনা হচ্ছে, এই মুক্তিযোদ্ধার কোটাটা। কারণ সমাজটাকে, কারণ বাংলাদেশ ভয়াবহ রকমের খারাপ পরিস্থিতি হয়ে গেছিল 71-এর যে পাকিস্তান যা যা করেছিল, তারপরে তাদেরকে তুলে আনার জন্য কোটা কেন এসছে বোঝা গেল। এইবার দেখুন, সত্যি কথা বলতে 1971 সালে মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার যে বাংলাদেশের যে ব্লু প্রিন্টটা ছিল, তিনি যে বাংলাদেশটা এনভিশন করেছিলেন, সে 1975 সালেই ভোগে যাচ্ছে। তার সাথে তার যখন অ্যাসাসিনেশন হচ্ছে 1975 সালে বঙ্গবন্ধু এবং তার পুরো ফ্যামিলিকে মেরে দেওয়া হয়, তার সাথে তার বাংলাদেশের প্ল্যানও ভোগে যায়। এবার ব্যাপারটা হচ্ছে এই মুক্তিযোদ্ধার কোটাটা আপনাদেরকে বুঝতে হবে। 1971 সালে মুক্তিযোদ্ধার কোটাটা ছিল যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেটা পরবর্তীকালে চেঞ্জ হতে থাকে। 1997 সালে একটা অ্যামেন্ডমেন্ট আসে যে মুক্তিযোদ্ধা, ধরুন 1971 সালে যারা ফাইট করেছে, ধরুন 1971 সালে যাদের বয়স ধরুন 30 বছর ছিল, তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের তো তখন 1997 সালে গিয়ে তাদের 56 বছর বয়স হবে। তো তারা বয়স্ক হয়ে যাচ্ছে, তো ইট উড বি এক্সটেন্ডেড টু দেয়ার চিলড্রেন, মানে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের সন্তান যারা আছে, সন্তান বা সন্তনী, তাদেরকে এটাকে এক্সটেন্ড করা হবে। কারণ 1997 সালে বুঝতেই পারছেন একটা জেনারেশন চেঞ্জ হচ্ছে। 71 সালে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, 97 আস্তে আস্তে তাদের জেনারেশনটা এজ আউট করে যাচ্ছে। 2010 সালে আরও একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়। 2010 সালে কি অ্যামেন্ডমেন্ট আনা হয়, যে 1971 সালে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, 1997 সালে তাদেরকে তাদের যে সন্তান তাদেরকে দেওয়া হয়েছিল, 2010 সালে তাদের গ্র্যান্ড চিলড্রেনকেও, কারণ জেনারেশনটা চলে আসছে, 40 বছর হয়ে গেছে, তো তাদের ছেলে মেয়েদেরও বয়স হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, তো সেখান থেকে কোটাটা চলে আসে। এটা নিয়ে 2018 সালেও বড় রকমের কন্ট্রোভার্সি হয়েছিল। মানে এই যে এখন স্টুডেন্ট প্রোটেস্ট দেখছেন, এইরকম প্রোটেস্ট কিন্তু 2018 সালেও বাংলাদেশে হয়েছিল এক্স্যাক্টলি এই কারণ নিয়ে। এবং এটা শুধুমাত্র, আমি আবারও বলছি, এখানে কিন্তু এই রাজাকার বনাম মুক্তিযোদ্ধা এগুলোর কোনো সম্পর্ক নেই। 30% মুক্তিযোদ্ধার কোটা, 26% অন্য কোটাও আছে, 56% কোটা আন্দোলনটা পুরোটার ভিত্তিতে। আমি মুক্তিযোদ্ধার কোটাটা এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম এটা নিয়ে, কারণ এটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। তো এই 2018 সালের যে রেফারেন্ডামটা ছিল, সেটার এগেনস্টেও চ্যালেঞ্জ করা হয়। এবার 2024 সালে পাকিস্তান বলছি, বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট আছে, সেইটা তারা রিসেন্টলি এটাকে খারিজ করে দিয়েছে। মানে এই 56% কোটা 56%ই থাকবে। তো সেটার এগেনস্টে হচ্ছে এই ইয়েটা চলে আসছে, এই এই যে যারা স্টুডেন্টরা পথে নেমেছেন এবং তাদের এগেনস্টে যা যা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে পুরো ভিত্তিটা। এখানে কিন্তু ভুল ন্যারেটিভে পা দেবেন না। এটা কিন্তু মুক্তিযোদ্ধা বনাম রাজাকার নয়, এটা একটা সোশ্যাল জাস্টিস সিস্টেম, যার জন্য রিজার্ভেশন ইন্ট্রোডিউস করা হয়েছিল 1971 সালে, এবং দ্যাট মেড টোটাল সেন্স, কারণ বাংলাদেশের ভয়াবহ অবস্থা ছিল। সেটার 2024 সালে ভূমিকা কতটা, এবং এটা আমাদের দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের দেশের ক্ষেত্রে কেন আমরা রিজার্ভেশন ইন্ট্রোডিউস করেছিলাম, কারণ সমাজের একটা শ্রেণীর মানুষ, তারা হিস্টোরিক্যালি হাজার হাজার বছর ধরে তাদেরকে শোষণ করা হয়েছে, তাদেরকে সমাজ থেকে দূরে রাখা হয়েছে। তো তাদের এই যে হিস্টোরিক্যালি তারা যে পিছিয়ে ছিল, তাদের এই সোশ্যাল জাস্টিসটা দেওয়ার জন্য কোটাটা করে আনা। এবার এই কোটাটার 2024 সালে এটার কি যৌক্তিকতা আছে, এটা আপনারা একটা মানুষ কোয়েশ্চেন করতেই পারে। ঠিক বাংলাদেশেও কিন্তু এটাই কথা, যে 1971 সালে মুক্তিযোদ্ধার ফ্যামিলি যারা ছিলেন, তারা যখন যুদ্ধ করেছিলেন, তারা কোটা পেয়েছিলেন, এবং তাদের ইমিডিয়েটলি ছেলেমেয়েরাও হয়তো কোটা পাচ্ছে। এবার তাদের নাতি নাতনিরা কেন পাবে? 1971 থেকে 2024 সালে 53 বছর তো ছিল এই মানুষগুলোকে রিজার্ভ করে তুলে আনা, যেটা আমরা ভারতের ক্ষেত্রে, আবারও বলছি, ভারতের কোটার সাথেও কিন্তু অনেক সিমিলারিটিস আপনারা পাবেন। যে এটা কি সেই কাজটা করতে সক্ষম হয়েছে, রিজার্ভেশনের যে লক্ষ্যটা, এটা কি সেই দিক দিয়ে সাকসেসফুল?
সেটা কিন্তু সব থেকে বড় কোয়েশ্চেন। এবং এই যে 30% তো মুক্তিযোদ্ধার কোটা আছে, তার সাথে 10% আছে জেলা ভিত্তিক কোটা। এটাও তো কোথাও গিয়ে আনফেয়ার। একটা জেলার থেকে আরেকটা জেলার স্টুডেন্টের মানে মেরিটোরিয়াস স্টুডেন্টের বা মেরিটোক্র্যাটিক স্টুডেন্টের সংখ্যা তো বেশি হতেই পারে। মহিলাদের 10% কোটা, 5% আপনি এথনিক মাইনরিটিস কোটা রেখেছেন, যেটা আমার মনে হয় যেটার একটা যৌক্তিকতা আছে, এবং 1% ডিসেবিলিটি কোটারও, বাট সেগুলোর আপনি এগেনস্টে আপনি ভয়েস তুলতে পারেন। আমি পার্সোনালি লাস্ট দুটো এগ্রি করি, 5% মাইনরিটি এথনিক মাইনরিটি কোটা আর 1% ডিসেবিলিটি কোটা, এই দুটো আমি পার্সোনালি সমর্থন করি, অন্য মানুষের নানা মুনির নানা মত হবেই। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। এবং এটার এগেনস্টে যে স্টুডেন্টরা নেমেছে, যে 100 জনের মধ্যে মাত্র 44 জনের সিলেকশন হচ্ছে মেরিট ওয়াইজ, বাকি 56 জনের বিভিন্ন কোটায় সিলেকশন হয়ে যাচ্ছে। এটা কেন হবে? বাংলাদেশ দেখুন, বাংলাদেশ প্রচণ্ডভাবে ডেন্সলি পপুলেটেড একটা স্টেট। বাংলাদেশের ওইটুকু একটা দেশের পপুলেশন 18 কোটি, পার স্কোয়ার ফুটে বাংলাদেশ পৃথিবীর সব থেকে ডেন্সলি পপুলেটেড বাই ফার, ইন টার্মস অফ পপুলেশন ডেন্সিটি বাই ফার মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি অন আর্থ হচ্ছে বাংলাদেশ। তো সেইখানে মাত্র 44% মানুষ তারা কোটার ভিত্তিতে তারা মেরিটের ভিত্তিতে চাকরি পাচ্ছেন। বাকি 56% পাচ্ছেন হচ্ছে যে তারা কোটার ভিত্তিতে। তো জিনিসটা বুঝবেন যে কেন, কি দুটো দিকই বুঝবেন। একদিকে যারা কোটা পেয়ে এসছে বা এখনো পাচ্ছে, তারা কেন পাচ্ছে, বা যারা কোটা পাচ্ছে না তাদের ক্ষোভের কারণটা কি, এটা হচ্ছে দুটো দিক। যারা 56% কোটার হয়ে বলছে, তাদেরও কিন্তু যথেষ্ট যুক্তি আছে, তাদের সোশ্যাল জাস্টিসের যুক্তি আছে, তাদের স্বাধীন মুক্তিযোদ্ধার যুক্তি আছে তাদের। ঠিক তেমনই যারা মাত্র 44% 100 জনের মধ্যে 44 জন মেরিটে সিলেকশন হচ্ছে, তারাও তো বলতে পারে যে আমরা এটা কেন ফেস করব। যারা 1971 সালে মুক্তিযুদ্ধে তাদের প্রাণ দিয়েছিলেন, তারপরে তো তাদের পরিবারের পরের দুই প্রজন্মকে তো আমরা সুবিধা দিয়েছি, সেটা সমাজ থেকে ওই ব্যাকওয়ার্ড ক্লাসটাকে তুলে আনার বা একটা ওই সমতা প্রোভাইড করার আমরা তো অপরচুনিটিস দিয়েছি, তাও আমরা কেন বঞ্চিত হতে থাকি? তো এই হচ্ছে দুটো আর্গুমেন্ট। এবার এই দুটো আর্গুমেন্টের মধ্যে অনেক পলিটিক্স আছে। এবার দেখুন, ইটস কাইন্ড অফ আ ভোট ব্যাংক পলিটিক্স। আমাদেরও এখানে একটা পার্টির লোক বলেছিল, আমি নাম করেই বলছি, রাহুল গান্ধী বলেছিলেন যে 50% কোটা ইমপ্লিমেন্ট করবেন। তো ইটস আ ভোট ব্যাংক পলিটিক্স, আওয়ামী লীগও তাই করছে। এবং বাংলাদেশের যে মূল রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বী দল বিএনপি, তারাও কিন্তু অ্যান্টি একটা এস্টাবলিশমেন্ট বা অ্যান্টি ইনকিউবেন্সি ন্যারেটিভ তারা কিন্তু তৈরি করছে। ঠিক আছে, তাদের তো বিএনপির তো একটা অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ অলরেডি আছে, এটা আমি শাকিব খানের ভিডিওটাতেও বলছিলাম। তো দুটো দিক কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, রাজনৈতিক ন্যারেটিভে না পা দেবেন না, সত্যিটা বুঝুন। যারা এই জিনিসটাকে সাপোর্ট করছে, এই ন্যারেটিভটাকে, এই মুক্তিযোদ্ধার কোটা, তারাও কিন্তু ভোট ব্যাংক পলিটিক্সের জন্যই করছে। যে রাজনৈতিক পার্টিটা অপোজ করছে, তারাও কিন্তু ভোট ব্যাংক পলিটিক্সের জন্যই করছে। আপনাদেরকে কিন্তু পার্টির ঊর্ধ্বে অ্যাজ আ মানুষ হিসাবে ভাবতে হবে, এবং দুটো জিনিসই আপনাদেরকে বুঝতে হবে যে কি ব্যাপার হচ্ছে। এবার দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেয়ার শুড বি সাম ফর্ম অফ কোটা। আমি জানি এটা আনপপুলার হবে, বাট আমি মনে করি যে সমাজের যারা পিছিয়ে আছে বা যারা ধরুন ডিসেবলড, তাদেরকে একটা লেভেল অফ সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। বাট ঠিক তেমনভাবেই এটাও কিন্তু আনফেয়ার যে একটা মানুষকে তাদের মেরিট আছে, তারা সব কিছু আছে, কিন্তু তারা সেখানে গিয়ে সেই সুযোগটা পাচ্ছে না। বিশেষ করে আবারও বাংলাদেশের মতো জায়গায়, যেখানে পপুলেশন এত বেশি এবং পপুলেশন ডেন্সিটি এত বেশি। তো এই টোটালটা একটা হোলিস্টিক আলোচনা আমি করলাম। আবারও আমি ন্যারেটিভ কোনো ওই রাজাকার বনাম কি বলে মুক্তিযোদ্ধা, ওই ন্যারেটিভে যতটা পারা যায় না ঢোকার চেষ্টা করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আমি আশা করব যে বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে, যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেটা জলদি ঠিক হয়ে যাক। তো যাই হোক, টাটা।